আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী, যিনি বাংলাদেশকে ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠা করার জন্য দিনরাত অবারিত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের সকলের কাছে মানবিক নেতা হিসেবে যিনি পরিচিতি লাভ করেছেন, 10 দলীয় নির্বাচনী ঐক্য গঠনে যিনি অন্যতম ভূমিকা পালন করেছেন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্ব, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 15 নম্বর আসন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বিভিন্ন বন্ধু সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত প্রিয় মিরপুর এবং কাপ্তানবাসী, আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মূল্যবান সময় কোরবানি করে আপনারা এখানে হাজির হয়েছেন আমাদের দুটি কথা শোনার জন্য। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি এরকম একটি আয়োজনে আমাদেরকে আজকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। 15.5 বছরে ফ্যাসিস্ট আমলে সূচনা থেকে শেষ পর্যন্ত যারা লড়ে গেছেন, জীবন দিয়েছেন, আহত পঙ্গু হয়েছেন, বারবার কারাবরণ করেছেন, চাকরি হারিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, আমি আজকে এই জনসভা থেকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষভাবে স্মরণ করছি 24শে জুলাইয়ে যারা গগনভেদী আওয়াজ তুলে ফ্যাসিবাদের তন্ত্রের সাহসকে কাঁপিয়ে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল, ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি তাদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি। যারা জীবন দিয়েছেন
আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন আল্লাহ পাক তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। যারা দফায় দফায় কারাবরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, রব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সম্মানে ভূষিত করুন। প্রিয় দেশবাসী, একটু আগে আমার হাতে একটা প্রতীক তুলে দেওয়া হয়েছে। এই প্রতীক বড় ভারী। এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক। আমাদের সমাজে সব ধরনের বৈষম্য, দুঃশাসন, দুর্নীতি, এই সবগুলোর মূল কারণ হল ইনসাফ না থাকা। ইনসাফ যদি থাকত তাহলে সমাজে দুর্নীতিবাজরা, লুটেরারা, ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না। দেশে দেশে তারা বেগমপাড়া করতে পারছেন না। বাংলাদেশের মুখে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারছেন না, কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয়, আরো কালো টাকা বানানোর জন্য। আজকে আমি এখানে অনেকের মাথায় লাল টুপি দেখতে পাচ্ছি। এই লাল টুপিগুলো 15.5 বছরে রক্তে লাল বাংলাদেশের করুণ চিত্র। সারা বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে পড়ে চোখ চোখ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দিকে পরিণত হয়েছিল। বহু মা তার সন্তান হারিয়েছেন, বহু বউ তার স্বামী হারিয়ে বিধবা হয়েছে, বহু কোটি শিশু তাদের বাপ হারিয়ে এতিম হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জায়গায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল। আয়নাগরে থাকা মুসলিমরা এখানে আছেন, আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন। সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই সভা থেকে রক্ষা পাননি। উচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও রক্ষা পাননি। রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পাই নাই। বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি। বহু বোন তার স্বামীর অস্তিত্ব খুঁজে এখনো, বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আছে। আমরা জানি না তারা বেঁচে আছে কিনা, কিন্তু মানবিক হিসাব নিকাশ করে সম্ভবত দুনিয়ায় আর তারা নাই। তাদের আত্মীয় স্বজনরা জানেন না তাদের খবরগুলা। আমরা সেই দুঃখী পরিবারগুলার প্রতি আজকে সম্মতি জ্ঞাপন করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ আমাদের সকলের জন্য, আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোন জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি। বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন, আমি বিশ্বাস করি তার কমপক্ষে 40 ভাগ মানুষ বিগত 3 নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। শুধু তা না, জীবনেও একবার ভোট দিতে পারেন নাই। এই ভোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত। আপনারা কি নতুন কোন ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোন ভোট ডাকাত দেখতে চাই না। এই 40 ভাগ যুবক আপনাদের হাত ধরে বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনাদেরকে সেলিউট। আজকে আপনাদের শেষ হয়ে গিয়েছে। আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে
আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গে হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, কাঁচা মেরা লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলো থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামী বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মত বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাইয়েরা, আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না। কেন চাই না জানেন? আমি যখন ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে চোখ মেলে তাকাই, তখন অন্তত ছোট্ট একটা জায়গা থেকে শান্তি পাই। যারা ফেসিবাদ কায়েম করেছিল এবং তাদের যারা মূল দূষণ ছিল, এখন তাদেরকে দেখতে পাই না। এখন আছেন তারা যারা ফেসিবাদের জাতাকলে মিশ্র হয়েছিলেন। তাদের প্রতি, সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। কিন্তু এখনো দিচ্ছেন। আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। যদি বন্ধ না হয়, তাহলে আগামী 12 তারিখ জনগণ 2টা হা ভোট দিবে আর অনেকগুলা না ভোট দিবে। একটা হা ভোট হচ্ছে পরিবর্তনের আশঙ্কায়, ঘুরে ঘুরে রাজনীতির কাঠামো পরিবর্তন করার আশঙ্কায় জনগণ মুক্তি আছে। এই জন্য জনগণ ঘরে উঠে হা বলবে ইনশাআল্লাহ। আপনারা কি হা ভোটের পক্ষে লড়াই করে যাবেন? দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা। শিশু থেকে আমার বৃদ্ধ বনিতা, মা বোন থেকে শুরু করে ভাই বাচ্চা সবাই, সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে, মাঠে এসেছে নির্বাচনী মাঠে 10 দলীয় সমঝোতার জোট। এই 10 দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্য উৎপাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হা ভোট। এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে মা বোনদের ইজ্জতের পর যারা হাত দেয় তাদের বিরুদ্ধে হা ভোট। এই সব মিলে একটা হা ভোট হবে। আজকে এখানকার এই আসনের প্রার্থী হিসাবে আমার হাতে পাল্লা তুলে নেওয়া হয়েছে। আমার সাথে 10 দলের আরো কিছু প্রার্থী এখানে আছে। আমি তাদের হাতেও আপনারা অনুমতি দিলে আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিতে চাই। আপনারা খুশি আছেন? প্রথমে ওনাকে আমি একটা সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি। বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা, ওনার হাতে পাল্লা করি। ওনার হাতে কি দিচ্ছে? পাল্লা করি। এই দেখেন পাল্লা আছে, এইটার মাথায় একটা কলি আছে, এইটাকেই চাপলা করি আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনে যারা মুঠান তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে চাপলা করি। আমরা নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তার হাতে আমরা তুলে নিই। এটি ঢাকা 11 আসন, এবার ঢাকা 12 আসন। ঢাকা 12 আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, আমরা পাল্লা তুলে দিলাম।
এরপরে হাসিনার সৃষ্ট দুনিয়ার জাহান্নাম সম আয়নাগরের বাসিন্দা আমাদের পরিবার ব্যারিস্টার আহমদ কাসেম আহমদ, যিনি 14 আসনে ন্যায় এবং ইনসাফের পক্ষে জনগণের অধিকারের পক্ষে লড়াই করে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন, তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। এরপরে পার্শ্ববর্তী আসন ঢাকা 16 আসনে সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা কর্নেল জেনারেল আব্দুল বাতিল সাহেবের হাতে আমরা ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। এই আশায় এবং এই আহ্বানে 16 নম্বর আসনের ভোটাররা ইনশাআল্লাহ বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এবার ঢাকা 17 আসনে একজন দক্ষ চিকিৎসক, সন্তান না পাওয়া মা বাবা কষ্টে তিনি পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা যার উচিলায় অনেক মা বাবাকে সন্তানের মুখ দেখিয়েছেন, ইনশাআল্লাহ আজীবন যিনি একজন সমাজসেবক, আমি বলি যে ওর রক্তে সমাজসেবার নেশা। আমরা এই সফল চিকিৎসক খালেদুজ্জামানের হাতে এবার তিনি ঢাকা 17 আসন থেকে লড়ে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন, তার হাতে আমরা পাল্লা তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি জাতীয় জীবনের কিছু কথা বলার আগে এই এলাকার হক প্রথমে আমার উপর বর্তায়। আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি, এই এলাকায় আমি একটা খণ্ডচিত্র আপনাদের সাথে 1 মিনিটে তুলে ধরতে চাই। এটি রাজধানী ঢাকা একটি গুরুত্বপূর্ণ এলাকা, তার পাশেই আমাদের গর্বের সেনানিবাসের হেডকোয়ার্টার, আর অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চতুর্দিকে আছে। এই ধরনের একটি এলাকায় যেখানে 8 থেকে 10 লক্ষ মানুষের বাস, সেখানে কি কি সামাজিক পরিষেবা বা সুবিধা থাকতে হবে আর কি আছে